সে আসছে। সে আমাদের সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভূত, প্রেত ও আতঙ্কে ভরা আমাদের আজকের সত্যি ভূতের ঘটনাটি হলো মরা কাটার ভয়ে, যেখানে আপনি শুনতে চলেছেন একটি মেডিকেল ছাত্রের লাশ কাটার সময় কিছু ভৌতিক অভিজ্ঞতা, যেটা তাকে কলেজ ছাড়তে বাধ্য করেছিল। ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলাম, তার আসল কারণটা কেউ জানে না, কাউকেও আমি বলিনি। তখন বলবার আমার কোনো উপায় ছিল না, বললেও হয়তো কেউ বিশ্বাস করতেন না। গুরুজনেরা জানেন মরা কাটার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি। পাড়াপড়শির ধারণা হয়েছিল আমি অকর্মণ্য, ফাঁকিবাজ, সেটাই আসল কারণ। অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলাম। আসলে মরা কাটবার ভয়ে আমি ডাক্তারি পড়া ছেড়েছিলাম, কিন্তু আত্মীয়রা যেমনভাবে ভেবেছিলেন তেমনভাবে নয়। ব্যাপারটা তাহলে গোড়া থেকেই বলি। ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষের দিকটায় আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পিছনে আলমারির মাথায় রেখে দিলাম। বাড়ির বুড়ি ঝি, যে ছোটবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে, সে রোজ রাতে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো। যেদিন থেকে জানতে পারল ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে, সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া ছেড়ে দিল সে। আমি বললাম, কি হলো রে বুড়ি? বুড়ি বলল, না বাপু, রাত্রে ভয় করে। ওই আগে তো করতো না। আমি বললাম, কিসের ভয়? জানি নে বাপু, ওই বাক্সের মধ্যে খড়খড় শব্দ করে, শুনতে পাও না? আমি বললাম, ইঁদুর টিঁদুর হবে হয়তো, তাতে আর ভয় কি? বুড়ি বলল, তোমাদের বুকের পাটা আলাদা বাপু, তোমরা বড় বড় ডাক্তার হবে, তোমাদের কথা আলাদা, আমি আর ও ঘরে শুতে পারবো না। সেই থেকে বুড়ি অন্য ঘরে শুতো। অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো। বুড়ি যখন উঁকি মেরে দেখতে যেত একখানা মরার হাড় পরম যত্নে কোলে রেখে আমি তার উপর পেন্সিলের দাগ মারছি, তখন সে আমাকে নব্য ডাক্তার না ভেবে কাপালিক টাপালিক কিছু একটা ভাবতো নিশ্চয়ই। যাই হোক, এমনই অস্থি চর্চা করতে করতে শেষে আমাদের সব দেহের চর্চার সময় উপস্থিত হলো। ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের জন্য একটি করে মৃতদেহ দেয়া হলো। ছেলেরা সানানো ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিরে দেখতে। কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর আমার বন্ধু ও অজিত প্রথমটা কোনো মরাই পাইনি। একটার পর একটা মরা এসে সব ব্যবস্থা গৃহের এক কোণ অবধি জমা হয়ে উঠতে লাগলো। অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে। অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হবার আগে চিনতাম না, কিন্তু এখানে ভর্তি হয়ে অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে। বলতে কি, ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল। ও অজিতের সঙ্গে আলাপ হবার কিছুদিনের পরেই আমি একদিন তাদের বাড়ি গিয়েছিলাম। ও অজিতের দুই দিদি সুনীতি আর প্রকৃতি
তখন তাদের আসন্ন এমএ পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত। অজিতের চেয়ে তারা 3-4 বছরের বড়। দুই বোনের বয়সের তফাৎ বছরখানেক হবে, কিন্তু দুজনে বরাবর স্কুল ও কলেজে একই ক্লাসে পড়ে এসেছেন, তাই এমএ পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে। এর কিছুদিন পরে ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের ওপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না। প্রকৃতিদির আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। অজিতের সঙ্গে আমার কদিনেরই বা আলাপ, তারই মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না, এই সবের পরে অজিতের ওপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল। মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার আর নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম, লেখাপড়াও করতুম প্রায় একই সঙ্গে। দুজনে মিলে অস্থিবিদ্যার চর্চা করতাম এক জায়গায় বসে। অজিত আমার মুখস্থ ধরত, আমি ধরতাম অজিতের। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে এই একটি সব পাবো যার ত্বক পেশি ও শিরা উপশিরাগুলো আলাদা করে ছাড়িয়ে দেখব আমাদের বই পড়া বিদ্যে মুখস্থ বিদ্যার সঙ্গে মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে প্রায় আমার আলোচনা হতো। আমরা মরা না পেয়ে সত্যি একটু ভেঙে পড়েছিলাম। অন্য ছাত্রদের শবদেহ মাঝে মাঝে উঁকি মেরে দেখতাম বটে, কিন্তু তাতে মন ভরে উঠত না। সে বছরের কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা, একখানি করে হাত। অজিতকে আমি বললাম, ওরে পুরো মানুষ না পাওয়া যাক, একখানা ছেঁড়া হাতও তো জোটে না। অজিত বলল, অত যদি তোর তড়িঘড়ি, কাট তবে আমারই একখানা হাত কাট। এভাবেই চলছিল। একদিন 2 ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি, এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা মরা এসেছে। আমি লাফিয়ে উঠলাম, এ তো মরা নয়, আকাশের চাঁদ পেলাম। আমরা দৌড়ে গিয়ে আমাদের মরাটা দেখে এলাম। ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে, এখনও অক্ষত। ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললাম, আজই লেগে যাব, আর ধৈর্য ধরে রাখতে পারি না। অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না। আগে থেকেই বাড়ি যাব করছিল। তাকে আমতা করতে দেখে আমি বললাম, অজিত তুই বরং আজ বাড়ি যা, তোর শরীর খারাপ, ভালো করে ঘুম দে গে। আমি আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখবো। তারপর কাল থেকে দুজনে শকুনির মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার উপর। এরা লাশটার মধ্যে কি দেখেছিল যে তাদের ডাক্তারি পর্যন্ত ছাড়তে হয়েছিল? শুনতে হলে শুনুন আমাদের শেষ পর্বটি।